সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকাল ঘড়িতে বাজে এখন 7টা, আর আমি ঘরটা মুছে আগে স্নান করে গোপোষণার সেবা দিতে চলে আসবো, জানো তো। কারণ এই যে এখনই যদি আমি গোপোষণার সেবা দিতে না আসি, তাহলে গোপোষণার সেবাটা অনেকটা দেরি হয়ে যায়। আর যেদিন সকাল সকাল স্নান না করি না, সেদিন মারাত্মক পরিমাণে দেরি হয়ে যায়, জানো তো। সেই কারণে এখন ভাবছি আগে গোপোষণার সেবা দেব, তারপর অন্যান্য কাজে হাত দেব। তো গোপোষণার সেবা দিয়ে তারপর অন্যান্য কাজ। আর প্রত্যেক দিন তো একই কাজ, তাও ছোট ছোট করে তোমাদের সাথে একটু একটু শেয়ার করা, তোমাদের ভালোবাসা করুন, এই তো আর কি। তো এই যে গোপোষণার স্নান হয়ে গেছে, মানে গোপোষণার স্নানের পর শৃঙ্গার হবে, তারপর গোপোষণাকে ভোগ দেব। আর তারপর দেখো প্রদীপটা জেলে এবার আমি আমার মতো করে পুজোটা করিনি। আর পুজোটা খুব বেশি তোমাদের সাথে শেয়ার করা হয় না, তবে অবশ্যই একদিন পুজোটা শেয়ার করব। আর এই যে প্রচুর ফুল ফুটেছে, কিন্তু বাগান থেকে ফুল তুলে আনতে এত কষ্ট হচ্ছে এই গরমে, কি বলবো। আর এদিকে দেখো চালটা নিয়ে নিচ্ছি আমাদের জন্য। আর হ্যাঁ, আমি তো গরমে দুবেলা রান্না একবারই রান্না করে ফেলি। তো যারা যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। আর দেখো এদিকে মেয়ের জন্য ওটসটা বানিয়ে নিচ্ছি, যদিও বা আমার মেয়ে একদমই ওটস খেতে চাইছিল না। এই মুহূর্তে বলছিল আমাকে একটু ম্যাগি করে দেবে মা, কিন্তু গরমটার জন্য না আমি ওকে ম্যাগি করে দেওয়ার সাহসটা পাচ্ছি না, জানো তো। কারণ গরমে বাচ্চাদের শরীরটা ভীষণ খারাপ করছে। আর এই মুহূর্তে যদি মিঠির শরীরটা খারাপ করে, মিঠির বাবা বলবে তুমি কি খাইয়েছো ওকে, তার জন্য ওর পেট ফ্যাট খারাপ হয়েছে। তো সেই কারণে না আমি মিঠিকে খুব বেশি মানে একদম তামঝামওয়ালা জিনিসপত্র মানে খাওয়ার দেওয়ার চেষ্টাও করি না, কারণ ওর পাপা ডিরেক্ট ব্লেমটা আমার উপরেই দেবে। তো আমাদের দুজনের জন্য চা নিয়ে আসলাম, আর এই যে মিঠির জন্য দুধটা নিয়ে এলাম, ওটসটা। আর চা খাওয়ার পর এবার সবজিটা কেটে নেব। গতকাল রাতে কিছুই কুটে বেটে রাখতে পারিনি গো, যার কারণে আজকে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই কাজগুলো রাতেই আমি করে নেওয়ার চেষ্টা করি। অনেক মানে রাতে করে নিলে কি হয় জানো তো, অনেকটা এগিয়ে যায়। কিন্তু সেটা তো আমি করতে পারিনি, তার কারণে আর হ্যাঁ, আমারও কিছু করার নেই। এখনই এইসব করতে হবে, আর এখনই রান্নাটা করতে হবে। আর আমি এখানে বসে কাটছিলাম, মেয়েটা বারবার সামনের দিকে যাচ্ছিল, তো বলছিলাম বাবা আমি তো দাঁড়িয়ে বসেছি, এদিকে যেও না, পড়ে যাবে। তো সে আবার একটা জায়গাতে চুপ করে বসেছিল। সে না আমার খুব লক্ষ্মী বাচ্চা, একদম বাধ্য মেয়ে, জানো তো। খুব কথা শোনে, কারণ না হলে না একা বাচ্চাকে নিয়ে সংসার করাটা আমার হয়তো বা সম্ভব হতো না। সেও সাথ দেয়, তার জন্যই হয়তো বা সব কিছুই সম্ভব। আর এই যে মসুর ডালটা নিয়ে নিলাম, এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে একটা সিটি দিয়ে রেখে দেব। আর এই মুহূর্তে আমি আমার কিছু কমেন্টের কিছু কিছু দিদিভাই দাদাভাইয়ের নাম বলবো, যারা প্রত্যেক দিন আমাকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর আমাকে ভীষণ সাপোর্ট করে, জানো তো। আর এই যে কলার মোচার ভেতরে যে ফুলটা থাকে সেটাকে বড়া করব, যার জন্য ভাপিয়ে নিচ্ছি। আরও মাছ এনেছে, মাছটাকে আজকে কালিয়া করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এক ঝলকে দিদিভাই দাদাভাইদের নামগুলো বলেনি, সবার আগে বলবো মনিকা দিদিভাই। দিদিভাই তুমি আমাকে অনেক সাপোর্ট করো। দিদিভাইয়ের কোনো চ্যানেল নেই যদিও, কিন্তু দিদিভাই আমাকে ভীষণ সাপোর্ট করে প্রত্যেক দিন, এমন একটা দিন বাদ নেই। আর আমি না এই দিদিভাইয়ের কমেন্টের আশায় বসে থাকি, জানো তো। তার উপর আছে তৃষারিষা কলকাতা ব্লগের ঋতু দিদিভাই, আছে বংশঙ্গী ব্লগের দিদিভাই, আছে তোমার শীতাংশু অধিকারী ব্লগের শীতাংশু দাদাভাই, তারপর আছে মায়া ব্লগস অ্যান্ড কুকিংয়ের মায়া দিদিভাই। তোমরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছো, অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। তোমাদের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটাই আপ্লুত। আর এই যে এখানে দেখো এবার চাল কুমড়োটা রান্না করে নেব। তো চাল কুমড়োটা রান্না করার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে এবার চাল কুমড়ো যেটাকে আমি ডাল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এখানে কোনো মশলাই আমি দেব না, শুধুমাত্র হলুদ দেব, কারণ লবণটা যেহেতু সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম, হলুদটা দেব। আর এটাকে ভালো করে একদম টানিয়ে কষিয়ে রসিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্সিংয়ের জন্য। আর এইসব রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, যেহেতু চাল কুমড়ো রান্না, তো চাল কুমড়োটা একটু টক টক হয়, যার কারণে একটু চিনি দেওয়ার চেষ্টা করি। লাউ হলে চিনিটা অ্যাভয়েড করলেও চলে, কিন্তু আমার মনে হয় রান্নাতে একটু চিনি দিলে না রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে, রান্নার স্বাদের ব্যালেন্সটা খুব ভালো পাওয়া যায়। তো মাছটা ভেজে নিচ্ছি, মাছের কালিয়া করব, তো সেই কারণে
কারণে একটা মশলা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি মাছের কালিয়াটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করি, তো কি করে সেটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটু মাছটা নেড়ে দিচ্ছি। আর আমার মনে হয় মানে মাছ দেওয়ার সাথে সাথে একটু নাড়া দিয়ে দিলে না মাছগুলো আর নিচে লাগে না, আমার মনে হয়, আমি জানি না। তো এখানে চাল কুমড়ো তরকারিটা হয়ে গেছে, ঘরে পাতা ঘি আছে আমার, সেটা একটু দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এটার মধ্যে ঘিয়ের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। যদি মুগ ডাল হতো আর একটু ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে মুগ ডালটা খাবো না, ভীষণ গরম, পেট ভার হয়ে যাবে তার জন্য। তো সেই কারণে। আর রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, একবার অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমরা এরকমভাবেই করো, তারপরেও আমি বললাম। তো এখানে কিছুটা কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম, তাতে আদা দিয়ে দেবো, আর জিরে লঙ্কা ধনে গুঁড়ো আর এলাচ দারচিনি আর কিছুটা টক দই দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপর এই পেস্টটা দিয়েই আমি কালিয়াটা রান্না করব। বললাম না পেঁয়াজ রসুন ছাড়া, এটাতে আমি পেঁয়াজ টেয়াজ কিছুই দিই না কালিয়াটাতে। জ্যান্ত মাছ হলে দিই না, মানে অন্যান্য বরফ দেওয়া মাছ হলে দিতে হয়, জানো তো, নাহলে একটু একটু গন্ধ করে আমার মনে হয়। তো টক দইটা খুব বেশি টক নয়, যার কারণে 4-5 চামচ দিয়ে দিলাম, খুব বেশি টক হয়নি। আর এই মশলাটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর, খুব বেশি করে ভাজিনি, হালকা ভাজা করেছি। আর আমি না জ্যান্ত মাছটা খুব বেশি ভাজি না, ভাজলে মনে হয় মাছটা সয়াবিন হয়ে গেছে, তার কারণে খুব বেশি করে ভাজি না। তো দেখো এখানে তেজপাতা আর দিয়ে দিলাম মৌরি, আর মশলাটা দিয়ে তারপর এটাকে ভালো করে কষে টষে, যখন এটাকে কিন্তু নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। আর একটু নুন হলুদ আর ব্যালেন্সিংয়ের জন্য একটু চিনি, যেহেতু টক দই আছে সেই কারণে। আর এটাকে না নাড়াচাড়াতে রাখতে হবে, কারণ কেন বলো তো, টক দই দিলে না তরকারিটা নিচে লাগার সম্ভাবনা থাকে। তো ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হলে একদম নাড়িয়ে নাড়িয়ে ভাজা করতে হয়। তো সেই কারণে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে যখন মশলা থেকে উপরে তেল চলে আসবে, এই দেখো এই পর্যায়ে যখন আসবে তখন জলটা দিয়ে দেবো। একটু গরম জল দিলে ভালো হতো। আর রান্নাতে ম্যাক্সিমাম টাইম আমি গরম জলটা ইউজ করি, বাট আজকে আর গরম জলটা করিনি। আমি গরমে না পাগল হয়ে যাচ্ছি, জানো তো। আর গরম জল করার এই মুহূর্তে আর সাহস পাচ্ছি না। তো দেখো গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে যখনই তরকারিটা ফুটে উঠবে, মানে ঝোলটা ফুটে উঠবে, সেই মুহূর্তে মাছগুলো ছেড়ে দেবো। তারপর ফুটে উঠলে নামিয়ে নেবো। আর ভীষণ ভালো হয় এভাবে রেসিপিটা। যারা যারা তোমরা কীরকমভাবে কালিয়া রেসিপি করো সেটাও আমার সাথে শেয়ার করো। আমরা কিন্তু এভাবেই করি। জ্যান্ত মাছের হলে, মানে বরফ দেওয়া মাছ হলে একটু পেঁয়াজ আমাকে দিতেই হয়, জানো তো। তো দেখো মাছটা রান্না হয়ে গেছে। আর আমার আজকের বক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই যে এইদিকে চাল কুমড়ো তরকারিটাও হয়ে গেছে, ভীষণ ভালো হয়েছে খেতে। আর দেখো চলে এলাম বাসনপত্র মাজতে। রান্নার পরে ফিনিশিং টাচ আপ যেটা থাকে সেটা তো দিতেই হবে, তাই না? রান্না কাজটা তো বড় নয়, রান্না কাজটা কী বলো তো, একটু খুন্তি নাড়ানাড়ি, কিন্তু রান্নার আগে পিছে যে কাজগুলো থাকে না সেগুলাই পাগল করে দেয়, তাই না? আমার তো সেরকমই মনে হয়। তো এগুলাকে মেজে ঘষে ধুয়ে উবুর করে রেখে দেবো। আর আজকে কিন্তু আমার ভিডিওতে বাইরের নয়েজ তোমরা শুনতে পাবে, কারণ কেন জানো তো, আমি না ভিডিওটা সকালে এডিট করছি, কারণ আমি ঘরে ছিলাম, গতকালকে বাড়িতে ছিলাম না, সকাল সকাল এসে তারপর ভিডিওটা এডিট করছি, সেই কারণে একটু নয়েজ আসতে পারে। প্লিজ তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও যদি কোনো নয়েজ আসে। আর ক্লিয়ার মানে রাত্রেবেলা ভয়েস ওভার দিয়ে রাখলে কি হয়, একদম ভয়েসটা ক্লিয়ার আসে, তাই না? আমার তো এমনই মনে হয়। তো যথারীতি দেখো বাসনপত্র মাজা হয়ে গেছে, এবার এগুলা উবুর দিয়ে নেব, দিয়ে তারপর জলটা ঝরা অবধি আমি রান্নাঘরটা সকালেই মুছে নিয়েছিলাম, তারপরও উপর একটু মুছে নেব, যেহেতু এই করতে করতেই না সারাটা দিন কেটে যায়, জানো তো। এই মোছা হলো না, এই পোছা হলো না, এই এটা হলো না, এই সেটা হলো না, সেরকম করে করেই না সারাটা দিন কেটে যায়। তোমাদেরও আশা করি এমনই হয়। আসলে কি বলো তো, আমাদের মতো যারা গৃহবধূরা থাকি না, ওদের না কাজ করতে করতে না কাজের প্রতি না একটা আকর্ষণ চলে আসে, জানো তো। এই যে আজকে এটা করব, আজকের পর সেটা করব, সেটার পর ওইটা করব, এরকম করতে করতে না আমাদের মনে হয় যে এই কাজটা তো মনে হয় বাকি রয়ে গেছে, ওই কাজটা তো মনে হয় বাকি রয়ে গেছে, চলো এটাও করে নিই, চলো এটাও করে, এরকম করতে করতে দিনের শেষে দেখবে আমরাই হাঁপিয়ে পড়ি। কিন্তু সেটা করলে তো হবে না, আমাদের নিজের খেয়ালও নিজেদের রাখতে হবে, কারণ যখন অসুস্থ হয়ে পড়বো তখন কেউ এসে বলবে না যে তোমার কাজটা আমি করে দিই। কাজে নিজের কাজের ফাঁকে ফাঁকে নিজের রেস্ট নেওয়াটা অবশ্যই দরকার। আর এত পরিমাণে আমার ঘাম হয়, গ্লুকোজ খেয়েও আমার ঘাম মানে একদম শরীরটা না দুর্বল হয়ে গেছে ঘামতে ঘামতে, এত পরিমাণে ঘাম হচ্ছে। আর দিনে তো 4-5খানা নাইটি অবশ্যই লাগছে।
তো এদিকে দেখো ঘরটা তো মুছে নিয়েছিলাম, কিন্তু ডাস্টিংটা হয়নি, তো ডাস্টিং ক্লিনিংটাও করে নিয়ে ফাঁকে। আর এগুলো তো প্রতিদিনের কাজ, প্রতিদিন একটু একটু করে নিতে পারলে আর ডিপ ক্লিনিংটা আসে না। সেই কারণে প্রত্যেক দিন যতটুকু সময় আমি পাই ততটুকু সময় আমি সংসারের কাজেই দেওয়ার চেষ্টা করি। মনে হয় সংসারটা খুব সুন্দর করে গুছাতে পারলেই হয়তো বা আমি সুগৃহিণী হতে পারবো। জানি না কতটুকু ভালো, কতটুকু সবার মন জোগাড় করতে পেরেছি, কিন্তু সংসারটা ভালো করে করা শিখে গেছি এই 10 বছরে 11 বছরে, জানো তো। তো যথারীতি করে সব কিছু এবার মুছে নেব, কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায়। তো তোমরা তো সবাই জানো। তো আমার আজকের বকবক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা পারলে শেয়ার করে দিও। যারা যারা নতুন বন্ধু আমার ব্লগে জুড়ে আছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে কে কে এসেছো আমার পরিবারে নতুন বন্ধুরা। আমিও তোমাদেরকে সাপোর্ট করব অবশ্যই, কারণ এই ইউটিউবে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবে না। তো দেখো সামনের ঘরটাও আমি ঝেড়ে নিচ্ছি, আর মেয়ে বসে টিভি দেখছে, বলছে মা কি এত কাজ করছো। কারণ কি জানো তো, মেয়েরও আজকে একটা আবদার আছে, তো সেই আবদারটা রাখতে হবে। ওর স্কুল বন্ধ হয়ে গেছে, এবার ওকে পায়েল পরিয়ে দিতে হবে। তো সেই কারণে বলছে মা তাড়াতাড়ি করো না, আমাকে পায়েলটা পরিয়ে দাও না। তো সেটা পরিয়ে দেবো। আর পায়েলটা পরানো থাকলে কি বলো তো, রুনঝুন রুনঝুন বাজে, তো সেটা আমারই ভালো। কেন বলো তো, কোন দিকে যায় না যায় সেটা আমি টের পাই। তো ওর পাপা বলছিল তোর মা তো তোর পায়ে জিপিএস লাগিয়ে দিয়েছে। বলছে হ্যাঁ, আমার মা তো আমার পায়ে পায়েল লাগিয়ে দিয়েছে, কোথায় জিপিএস লাগিয়েছে। তো এই বলে না, ওর সাথে আমরা প্রচণ্ড মানে ওর সাথে আমি বলছিলাম জাগিয়ে ঘরটা ঠান্ডা কর, আমি আসছি, এসে তোকে পায়েলগুলো পরিয়ে দেবো। তো তার আর তর্স হচ্ছে না, পেছন পেছন ঘুরছে। তো এই যে মেয়েকে পায়েলটা পরিয়ে দিচ্ছি। এবার দেখো গত বছর আমার মা ওকে এগুলা কিনে দিয়েছিল, আমার বোনের বিয়ে যখন হয়েছিল তখন আমার মা ওকে এগুলা বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর, আর ওর পায়ে ভালোও লাগে জানো তো। তো এই যে দেখো পায়েল পরে মেয়ে আমার ভীষণ খুশি। তো বলছিলাম এখন চলো খাওয়ার দাওয়ার খেতে চলো, পায়েল তো পড়লে এখন খেতে চলো। তো এই যে এখানে দেখো ও বসে আছে, ভীষণ খুশি হয়েছে। তো এই মুহূর্তে আমি লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা আজকে এখানেই রাখবো। তো দেখো চাল কুমড়ো তরকারি, এটা হচ্ছে মাছের কালিয়া, আর এটা হচ্ছে তোমার রান্না করেছিলাম বরবটি আর আলু দিয়ে, আর এই যে কলার ফুলের বড়া। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।